অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। 4 তারিখের পর এখন মনে হচ্ছে পর যদি শুটিংটা হতো আমি অনেক রেফারেন্স পেতাম। চোর ধরা পড়লে কীরকম করে, চোর ধরা পড়লেই আমার কাছে যে রেফারেন্স ছিল, চোর ধরা পড়লে রিগ্রেট ফিল করে, কিন্তু বহু চোর ধরা পড়লে গর্বের সহিত এসে কাঁদে, চাপে পড়ে করেছিলাম। কারোর পেছনে আমি লাগি না, মানে সেটা হ্যাঁ অন্যায় যদি হয় এবং কোনো মানুষ যদি সাহায্য চায়, ডেফিনেটলি তার হয়ে রাস্তায় নামবো, তার হয়ে প্রতিবাদ করব, তার হয়ে হসপিটালে বসবো, কিন্তু সেদিকে কখনো আমি কারোর সম্বন্ধে বলতে যাই না। কেউ যদি এবার সেই চুপ থাকাটাকে দুর্বলতা ভাবে এবং আমার পেছনে মানে প্রতিঘাতের মধ্যে আমাকে ফেলে, আমি তার প্রত্যুত্তর দিই। জিতু বদলেছে কি বদলায়নি তোমরা এত দেখছো কেন? মাইন্ড ইউর ওন বিজনেস। নিজের চরকায় তেল দিলে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো এগোবে। কি হঠাৎ সবাই বলছে ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণ না হলে ভালো হয়, কেন ভাই? যার পাশে বসে আছি তিনি গর্বিত ফুটেজ খোর, এবং কেন সেটা জানার একটা চেষ্টা করব। তবে তারও আগে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, যে চারপাশে চোরের মেলা যখন চলছে সেখানে তুমি চোর আনছো, এই চোরটা ঠিক কিরকম বলো তো? ডাবিং করতে গিয়ে কি বুঝলে? এই চোরটা খুব প্রাসঙ্গিক একটা চোর, এবং এই চোর ছবির ডিরেক্টর অগ্নিদেব দা, রাইটার সুদীপাদি, তারা এত যত্ন করে লিখেছেন এবং সমাজের প্রাসঙ্গিকতাগুলোকে এত সুন্দর করে তুলেছেন, তো আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। এবং আমার মনে হয়েছিল যে 4 তারিখের পর এখন মনে হচ্ছে পর যদি শুটিংটা হতো আমি অনেক রেফারেন্স পেতাম। চোর ধরা পড়লে কীরকম করে, চোর ধরা পড়লেই আমার কাছে যে রেফারেন্স ছিল, চোর ধরা পড়লে রিগ্রেট ফিল করে, কিন্তু বহু চোর ধরা পড়লে গর্বের সহিত এসে কাঁদে, চাপে পড়ে করেছিলাম। তো আমার ওই রেফারেন্সগুলো আমি এই ছবিতে মিস করলাম। যদি কখনো আরও চোর নিয়ে কোনো ছবি হয় আমি নিশ্চয়ই সেগুলো ইনকর্পোরেট করব। যেহেতু তোমার বিভিন্ন কথা কিংবা তোমার সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টের মধ্যে সাধারণ দর্শক বা আমরা অনেকেই বুঝতে পারি, সেটা তুমি কাউকে একটা খোঁচা দিয়ে যদি বলো বা যার গায়ে লাগার মতন তাকে তুমি যদি বলো, সেটা অনেক সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কখনো কখনো খারাপ লাগা কাজ, মানে কখনো ইনসিকিউরিটি কাজ করেনি? কাজ পাওয়ার না পাওয়ার, সম্পর্ক খারাপ হওয়ার? কারণ আমাদের অনেকেরই ধারণা বিনোদন জগৎ বা এখন বিভিন্ন কর্মক্ষেত্র নিয়ে এই জিনিসটা আসছে যে একের সঙ্গে রিলেশন, মানে পিয়ার মেনটেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে তুমি অকপটে এক একজনের নামে যা যা বলো, যেভাবে বলো, সেটাতে কখনো তোমার ইনসিকিউরিটি কাজ করেনি? না, আমি প্রথমে তোমার প্রশ্নটাকে একটু কারেক্ট করে দিই, আমি প্রত্যুত্তর দিই, এটা আমার এথিক্স। তুমি যদি আমার পোস্ট ফলো করো, আমি কারোর পোস্টের উত্তর দিই, আমি কখনো নিজে গিয়ে সেদে কিছু পোস্ট করি না, মানে কারোর পেছনে আমি লাগি না। মানে সেটা হ্যাঁ অন্যায় যদি হয় এবং কোনো মানুষ যদি সাহায্য চায়, ডেফিনেটলি তার হয়ে রাস্তায় নামবো, তার হয়ে প্রতিবাদ করব, তার হয়ে হসপিটালে বসবো, কিন্তু সেদে কখনো আমি কারোর সম্বন্ধে বলতে যাই না। কেউ যদি এবার সেই চুপ থাকাটাকে দুর্বলতা ভাবে এবং আমার পেছনে মানে প্রতিঘাতের মধ্যে আমাকে ফেলে, আমি তার প্রত্যুত্তর দিই। সেই প্রত্যুত্তরটা তার নেওয়ার ক্ষমতা থাকলে তাহলে আমাকে আঘাত করো, তা নাহলে আমাকে আঘাত করো না। মানে আমি এমন কোনো কাজ করি না বা করবো না ভবিষ্যতে যেটার জন্য আমি রক্ষণশীল হতে পারবো না, যেটার জন্য আমাকে ক্ষমা প্রার্থী হতে হবে। কখনো প্রতিবাদ করতে গিয়ে কোনো শিল্পীর মনে লেগেছে যে না এটা না করলেই পারতো, অন্যভাবে করলে পারতো, আমি তার কাছে বলেছি যদি তোমার এটার জন্য ব্যথা পেয়ে থাকো আমি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমার প্রতিবাদটা কাউকে ক্ষতি করতে পারে না। আমি তো কাউকে গায়ে হাত তুলিনি, আমি কাউকে গালি দিইনি, আমি 15-20-30 দিন ধরে একটা জায়গায় বলে কোনো রেজাল্ট পাইনি, দেন আমি প্রতিবাদ করেছি। কিন্তু আমার আর ইনসিকিউরিটির কথা বলছো, আমরা প্রত্যেকেই ইনসিকিউর। কালকে সকালবেলা আমি বেঁচে থাকবো কিন্তু তার সিকিউরিটি কে দেবে? সেটা যখন নেই, সেটা তো ঈশ্বরের দান, আমি বেঁচে রয়েছি। তাহলে ঈশ্বর যখন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে পাঠিয়েছে, নিশ্চয়ই তিনি, আমি রেকি করি, মেডিটেশন করি, আমি ম্যানিফেস্টেশন করি, তো আমার তো কিছু সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে নাকি শুধু নিজের জন্যই করে যাব, সেই তাগিদ থেকেই এগিয়ে যাওয়া। এতে আমি ছোটবেলা থেকে তাই করে এসেছি, আমার ফ্যামিলি সেভাবেই আমাকে আপব্রিঙ্গিং করেছে। তো আমার ভয়ের কি আছে? তোমার বাড়ি আছে, ওর বাড়ি আছে, দুমুঠো খাওয়া আমার জুটে যাবে, এই কনফিডেন্স আছে আমার। কিন্তু যেহেতু এই যে কথাটা তুমি বললে যে কিন্তু বিগত কয়েক মাস ধরে, তাদের লাস্ট 1-1.5 বছর যদি ফলো করা যায়, যে কোনো মানে বিভিন্ন বিতর্কের শিরোনামে যেন জিতু কামাল বারবার উঠে এসেছে, বারংবার সংবাদ মাধ্যমের পাতায় হেডলাইনে জিতু কামাল এবং তার সঙ্গে জড়িত কোনো নাম, কোনো ঘটনা। এই জিনিসটা, এটা তোমার বাড়ির লোককেও তো বিব্রত করতে পারে, বা তোমাকে মেন্টালি কোনো হ্যাজার্ডে ফেলেনি? মেন্টালি হ্যাজার্ডনেস আমার ওরকম নেই,
মানে আমি যে কাজটা করছি সেটাকে আমি 10 বার জিজ্ঞেস করি যে আমি অন্যায় করছি কি। যদি কোনো কাজ ভুল হয়ে যায় আমি জনসমক্ষে ক্ষমা চাইতে মানে একবারও ভাববো না আমি ক্ষমাটা চেয়ে নেব। 10 বার ভাবি তো যে আমার এই কাজটা করা উচিত, এটার জন্য আমি শুধুমাত্র ফল পাবো না, আমার সঙ্গে আরো 4জন শিল্পী হোক, 4জন সমাজে যারা বসবাস করে বা যারা স্থির, আমি পরিবেশের কথাও বলছি, তারাও কোনো সুফল পাবে সেটা ভেবে কিন্তু এগিয়ে যাই। দেখো একজনকে তো এগোতে হবেই আমার মনে হয়। মানে আজকে আমি যাদের দেখে উদ্বুদ্ধ হই, মানে সে ভূপেন্দ্রনাথ হোক, মানে নরেন্দ্রনাথের ভাই, উল্লাস কর হোক, ক্ষুদিরাম হোক, উপাধ্যায় বাবু হোক, মানে বান্ধব উপাধ্যায় হোক, আমি এদের পড়ে বুঝতে পেরেছি যে ওরা কিন্তু এক একটা জেলা থেকে এক একটা অঞ্চল থেকে এসেছিল আমাদের ভারতের স্বাধীনতার জন্য। তো আমাদের সমাজ সোসাইটি ছোট্ট একটা জায়গা, সেইখানে সব দোষ আমরা সরকারের উপর দিয়ে দিই। আমি প্রিভিয়াস সরকারের কথা বলছি না, আমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। তেরঙ্গা শেখর, বিড়ি প্যাকেট, সিগারেটের প্যাকেট, খান না খান সেটা আপনার ব্যাপার। ওই যে ফেলে দিচ্ছেন রাস্তায়, সেখানে যদি তুলে আপনি ফেলেন, আপনিও কিন্তু একটা বিপ্লবের অংশীদার হলেন, আপনিও কিন্তু দেশের ভালোটার জন্য অংশীদার হলেন। এই দায়িত্ববোধটুকু থেকে দেখবেন আস্তে 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 আপনি বৃহৎ কোনো দায়িত্ববোধ নিতে যাচ্ছেন, মানে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং দায়িত্ববোধ বাড়বে। তো ওই জন্য আমি এইভাবেই চলেছি, এইভাবেই চলবো। এতে বাধা আসলে বাধা আসবে, এতে যদি মৃত্যু আসে মৃত্যুবরণ করবো। আমি বলবো না যে আমি এটা বুঝি না, আমি এটাতে আমাকে টেনো না, এই ন্যাকা পশু কথাগুলো আমি বলবো না। কারণ আমি একজন সামাজিক জীব, সমাজের মধ্যে রাজনীতি রয়েছে, রাজনীতির একটা পালাবদল হয়েছে এবং সেটা নিয়ে বিস্তর কথা বলার, মানে শুধু একটুখানি কথা বললে হবে না, বিস্তর কথা বলার। উম, দাঁতে দাঁত চেপে অনেক এই শব্দগুলো যত যারা ব্যবহার করবে, নতুন শব্দবন্ধক আমাকে তুলে আনতে হবে যে এই নতুন শব্দটা আমাকে বলতে হবে, কারণ এইগুলো তো সব ফেক ওয়ার্ড হয়ে যাচ্ছে। আজকে দাঁতে দাঁত চেপে কি লড়াই করতে হয়, কিভাবে লড়াই করতে হয়, আমি তাদের কাছে প্রশ্ন ছুড়বো। তবে এরই মধ্যে আরো একটা জিনিস বলবো, যেহেতু চিরদিনই তুমি যে আমার সবে শেষ হয়েছে এবং জিতু কামালের সঙ্গে তার সহ-অভিনেত্রীর প্রেম এবং তারপরে বিয়ে এবং তারপরে বিচ্ছেদ, এরপরেও চিরদিনই তুমি যে আমার ক্ষেত্রেও নানা বিতর্ক বারবার উঠে এসেছে সহ অভিনেত্রীদের নিয়েই, দুজনকে নিয়েই। এইটা কোথাও না কোথাও তো মানে জনমানুষেও একটা এফেক্ট করে বা জনমনেও তো একটা এফেক্ট করে বলে তোমার মনে হয়নি? ইটস আ পার্ট অফ পলিটিক্স। ওই জন্য বললাম আমি রাখতে চাইছি। মানে সেদিন বাচ্চা ছোট মেয়ে, ওর সঙ্গে কোনো কিছু হয়নি, ওটা ওকে চাপ দেওয়া হয়েছে, ও মেন্টালি সিক হয়ে পড়েছিল একটা সময় যে এটা কি হচ্ছে। মানে আমি একটা জায়গায় কাজে এলাম বা আমি খুব লজ্জা পেয়েছি যে একটা মানুষের প্রতি চাপ দেওয়া হচ্ছে। কি কি চাপ দেওয়া হচ্ছে সেটা ও যদি বলবে বলবে, আমার বলার দায়িত্ব নেই। ও যদি আমাকে বলতে বলে আমি বলবো, যেটা আমি একটু আগেই বললাম, আমি নিজে দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না। ও যদি বলে জিতুদা এই প্রবলেম হচ্ছে, হেল্প মি, অথবা জিতুদা আমি আমি মুখ খুলবো, দেন ঠিক আছে। বাট ইটস আ পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রিজ পলিটিক্স। তো ও ধাতস্থ হয়ে যাবে এবং হয়ে গেছেও। আর তারও আগের যদি হিরোইনের সঙ্গে আমার কথা বলো, আমার কখনো বাঘ বিতণ্ডা হয়নি কারোর সঙ্গে যে আমার তর্কাতর্কি হয়েছে। মানে যা তা আমি আমার মতো ফ্লোরে যাই, কাজ করি, বাড়ি চলে আসি। আমার যার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, আমার সখ্য গড়ে ওঠে টেকনিশিয়ানের সাথে। আমি সারাদিন তাদের সাথে থাকি, খাওয়া দাওয়া করি। আজকেও তো খাওয়া দাওয়া করলাম। এইখানেই যদি কোনো আর্টিস্ট ঢুকে যায়, আমি তখন নিজেকে দূরে নিই। সেটা যদি আমার অক্ষমতা হয় এবং সেটা যদি আমাকে বলা হয় দাম্ভিক, তাহলে আমি দাম্ভিক। আমার ভয় লাগে যেতে, যে মন খুলে কথা বলতে পারবো না। ভয় লাগে আমার যে মন খুলে কথা বলতে। আজ আমি এনাকে বন্ধু বলতে পারি, আমার টেকনিশিয়ানকে বন্ধু বলতে পারি, এরা বাইরে গিয়ে আমার সম্বন্ধে বলবে যেহেতু আর একটু কাজটা করে গেলে পারতো। মাথাটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে রেগে যায়। কিন্তু শিল্পীদের ক্ষেত্রে আমি ভয় পাই মাঝে মাঝে, যে পুরোটাই অন্যরকম কিছু বলবে। এটা আমি ভুক্তভোগী হয়েছি। কেন মনে হয় মানে তোমাকে নিয়েই কাটাছেঁড়াটা কেন? মানে এটা কি তোমার দিক থেকে কোনো ফল্ট নাকি? এটা দর্শকদের কাছে ছুড়ে দাও, কারণ দর্শকরা আমাকে এই জায়গাটা দিয়েছে, তারা এটার বিশ্লেষণ বেশি করে করতে পারবে। কারণ আমার বাবার নাম ধর্মেন্দ্র নয়, আমার বাবার নাম অমিতাভ বচ্চন নয়, আমার বাবার নাম রাজ কাপুর নয়, আমার বাবার নাম কাঞ্চন পাল। সে একজন মধ্যবিত্ত মানুষ এবং খুব কষ্ট করে আমাকে বড় করেছে, এবং তার ছেলের পোস্টার অনেক উঁচুতে থাকে, তার ছেলের নমিনেশন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তাবর তাবর মানুষের সঙ্গে রাখা হয়। বাকিটা দর্শক বলবে, এতটুকু থাক না। তবে এই তুমি যে কথাগুলো তোমার একটা গর্বের সঙ্গে বলো, একটা ভালো লাগার সঙ্গে বলো, সেটার মধ্যেই অনেকে খুঁজে পায় ঔদ্ধত্য এবং তার সঙ্গেই চলে আসে হলো জিতু বদলে গেছে অপরাজিতর পর।
সেটা নাকি এমনও কথা শোনা গেছে, সেটা নাকি যারা যারা তোমার পরিচিত টেকনিশিয়ান তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে। তুমি এটাকে কিভাবে advise করো? ওটা টেকনিশিয়ানদের কাছে জিজ্ঞেস করো। আমার সঙ্গে যারা কাজ করেছে লাস্ট 1.5 বছর তাদের সঙ্গে জিজ্ঞেস করো। আমি কখনোই বলবো না যে তারা কি বলবে সেটা তাদের, মানে আমার মত বা তারা বলতে পারে। আমি কেন কনফিডেন্সের সাথে বলতে পারি একটা মানুষের, ওরা মানুষ, মানে আমার ভালো লাগে তাদের সাথে কাজ করতে। জিতু বদলেছে কি বদলায়নি তোমরা এত দেখছো কেন? মাইন্ড ইওর ওন বিজনেস। নিজের চরকায় তেল দিলে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো এগোবে। আজকে হঠাৎ হঠাৎ সবাই বলছে ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণ না হলে ভালো হয়। কেন ভাই? ভাই এই নিয়ে নিশ্চয়ই কথা বলবো। কেন আজকে হঠাৎ কেন? এই নিয়ে পরে কথা বলবো। যারা বলছে বদলে গেছে তারা বদলাতে পারেনি বলে তারা ওই ঈর্ষার থেকে বলছে। আমি বদলেছি। আমি আহ, দুবেলা কাজের মধ্যে থাকি, আমার কাছে দুবেলা কাজের ফোন আসে। এই ফোনটা হয়তো অপরাজিতর আগে এত করে আসতো না, তার জন্য আমি থ্যাঙ্কফুল অনিকদার কাছে, থ্যাঙ্কফুল হাসানদার কাছে, থ্যাঙ্কফুল দর্শকের কাছে। তো সেটা যদি বদলে যাওয়া হয় বদলে যাওয়া। আমি এখন মানুষ চিনতে শিখেছি, তার জন্য কম কথা বলি, সেটার জন্য যদি বদলে যাওয়া হয় বদলে যাওয়া। আমি এখন ঠিকটাকে ঠিক আরো গাঢ়ভাবে বলি, ভুলটাকে ভুল আরো প্রগাঢ়ভাবে বলি, সেটা যদি বদলে যাওয়া হয় বদলে যাওয়া। বাকিটা মানুষ ঠিক করবে, তোমরা ঠিক করবে। আর যারা ইন্ডাস্ট্রিতে সত্যি যাদের দরকার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা তারা বলবে। যারা শুধুমাত্র এসছে সকালে কাজ করলাম বিকেলে কোনো ঝান্ডা ধরলাম, তাদের জন্য নয়। কিন্তু ঋতুদা, কয়েকদিন আগেই নবনীতা এবং তোমার লাইভের পর নবনীতার সঙ্গে যখন আমরা কথা বলি, নবনীতা বলে সায়নী ঘোষের সঙ্গে যদি সেদিন ফোনে কথা হতো তাহলে নিশ্চয়ই ঋতু কামালের ব্যাপারে খুব ভালো কোনো ব্যাপারে সুখকর কোনো স্মৃতি নিয়ে কথা হতো না। তো এটাও তো কোথাও না কোথাও এটা ভাবার, যেখানে তুমি তার তার আগে পোস্টেই তুমি যেহেতু করেছে লিখেছিলে যে কোনো কথা তো কুকীর্তির কথা আপনি কি করে জানলেন যখন আপনি ফোনটায় তোলেননি? তার এটা পার্সোনাল ভিউজ। কিন্তু ও যখন ছেড়ে গিয়েছিল, মানে আমাদের ব্রেকআপ হয়েছিল, হঠাৎ করে ফেসবুকে লিখেছিল লেখা তো তোমার কাজ, বলা তো তোমার কাজ। আমি অত গুছিয়ে বলতে পারি না, লিখতে পারি না। ও গুছিয়ে বলতে পারিনি। ও বলতে চেয়েছে, আমার ওর সাথে কথা হয়েছে এই নিয়ে, যে কাদা ছোড়াছুড়ি হতো, একদিকে ভালোই হয়েছে। জিতুর জন্য যেমন খারাপ হতো আমার জন্যও খারাপ হতো, এতটা গুছিয়ে বলতে পারে না। আমি ওকে যতদূর চিনি। এরপরে কি কি বললো এটা নিয়ে, কে কি করলো, ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছি। কুকর্ম করেছি কি করিনি সেটা তো প্রমাণ পাচ্ছে, এবং ধর্মের কল বাতাসে নড়ছে। এবং ঈশ্বরের এমন খেলা, আমি ঈশ্বরকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি, তার দুদিন পরই একটা এমন, যে এই দোষারোপটা দিয়েছিল তার নামে এমন একটা কিছু বেরোলো যেটা নিয়ে মুখ লুকোতে হচ্ছে। হ্যাঁ, মুখ লুকোতে হবে কেন? কিন্তু তোমাকে মুখ লুকোতে হবে না, কিন্তু চোর আসলে তো একটু মুখ লুকোতেই হবে, তাই তো? না, চোর তো আমি, মানে সঙ্গকে তো আর মুখ লুকোতে হতে পারে না। মানে সঙ্গ তো সমাজে, আমি সেজে সমাজকে দেখানোর চেষ্টা করেছিলাম এই ধরনের চোর আমাদের পরিবেশে ঘুরছে। কিন্তু 4 তারিখে এমন একটা ভুলবদল হলো যে আমি বললাম আমার ছবিটা প্রাসঙ্গিক ছবি, কিন্তু তো এখন আমার ছবির বিষয়বস্তু রাস্তায় রাস্তায় ঘুরছে, প্রতিদিন কোথাও না কোথাও ঘুরছে। তো আমি এখন চিন্তিত যে আমার ছবির স্ক্রিপ্ট তো চারিদিকে সবার হাতে হাতে চলে গেল, কি করবো এখন? এনিওয়ে, তা হবে, ভালোই হবে। তবে শেষ প্রশ্ন যেটা করব সেটা হলো গতকালের তোমার পোস্ট, একটি ছোট্ট বাচ্চা তোমার কোলে এবং তুমি বলেছো তার জন্য দাঁতে দাঁত চেপে, তুমি নিজে একটু বলে দাও। না না, আমি করেছিলাম, পোস্টটা করেছিলাম সদ্যজাত। সে সদ্যজাত এবং দাঁতগুলো বেরোয়নি, ছোট ছোট দুটো দাঁত দিয়েছে, দাঁতে দাঁত। মানে আমি এখনো পর্যন্ত এমন নয় পরোক্ষভাবে কাউকে কথা বলবো, আমি ডিরেক্ট বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি নিশ্চয়ই বলবো। ঔদ্ধত্য দিয়ে কোনো কিচ্ছু করা যায়নি। আমি এদের ঔদ্ধত্য দেখেছি। বিদ্যজন, আরেকটা যেন কি ওয়ার্ড, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী যারা বুদ্ধিকে জীবিকা বানায়। ডাক্তার, তুমি বুদ্ধিজীবী? প্রশ্ন, মানে বুদ্ধিজীবী একটা শিল্পী বুদ্ধিজীবী? মানে আমার বুদ্ধি কি আছে? আমি বুদ্ধি দিয়ে কি করি? আমি ডাবিং করে চলে যাই, ডিরেক্টর বলে আমি সেই ডাবিং করে আমি প্রশ্ন করে উত্তর দিই, আমি বুদ্ধিজীবী? ফালতু কথা বলার জায়গা নেই। ওদের জন্য উত্তর নিশ্চয়ই আছে। মানে অশিক্ষিত, কচি খোকা, ভাষা জ্ঞান নেই, সব কথা এদের থেকে আমাকে শুনতে হয়েছে। মানে উদ্ভট দেখতে। হ্যাঁ, আমি উদ্ভট দেখতে। হ্যাঁ, আমার ভাষা জ্ঞান নেই। হ্যাঁ, আমি অশিক্ষিত। আমি সৎ। নিশ্চয়ই বলবো আপনাদের সম্বন্ধে, আপনারা তৈরি থাকুন, আমি তৈরি হচ্ছি। তবে শেষ যে প্রশ্নটা করব সেটা হলো যে যেহেতু কালকে একটি শিশু তোমার কোলে ছিল এবং যে প্রশ্নটা চলে আসে একদম ব্যক্তিগত জায়গা থেকে, সেটা হলো জিতু কামাল এরপরে ভবিষ্যতে
আর সংসার করার ইচ্ছা আছে, মানে যদি আবার প্রেম করে? আমি তো শিবের সঙ্গে সংসার করি, আমি অনেক জায়গায় তো বলি প্রেম কিরম বলে হয় গো। প্রেম প্রেম হয়ে যায়। তো আমি এখন যে মেন্টাল মানে মানসিক অবস্থার মধ্যে রয়েছে সেখানে আহ, আমার প্রেম আমার কাজ, আমার প্রেম আমার বই, আমার প্রেম আমার ডাবিং এর জায়গা, ডাবিং এ মানুষজন আমাকে আজকে টাইম হয়ে গেছে চলো, নয়তো আমার কোনো কাজ নেই তো। এরপরে একজন ডিরেক্টরের সঙ্গে আমি দেখা করতে যাব এবং তোমাদের পেয়েছি আমি সময় কাটাচ্ছি, নয়তো আমি কখন চলে যেতাম, ইন্টারভিউ হতো না, সময় আছে কাটাচ্ছি। তাহলে বরং যেতেই দেওয়া ভালো। আর অল দ্য বেস্ট ফর চোর।